আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সলভ করার ট্রাই করব আধুনিক পদার্থবিজ্ঞান যে অধ্যায়টা আছে। এই অধ্যায়টার এসএসসি যে টেস্ট পেপারে আছে সেখানে টাইপ ওয়াইজ যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে? সো এই অধ্যায়ে আমি ট্রাই করেছি যে টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো আছে সেগুলোকে ভাগ করে দেওয়া অ্যান্ড সেখান থেকে একটু ডিটেলস আকারে সলভ করা। এখানে সূত্রগুলো লিখে দিয়েছি অ্যান্ড সেগুলোর কি মানে অ্যান্ড কোথায় ইউজ করতে হবে সেগুলো দেখিয়েছি, বাট পুরোপুরি যে বেসিক সেটা এই ভিডিওতে দেখানো হয়নি। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারবা অ্যান্ড এক্সামের আগে যে প্রিপারেশন বা এক্সামের আগে যে দেখে যাওয়া সেটাই এটা অনেকটাই কাজে দিবে বলে আশা করছি। সো চলো এটা শুরু করা যাক। ওকে, সো প্রথমেই কিন্তু আমরা দেখব যে এই অধ্যায়ে কী কী এসেছে অ্যান্ড কোন জায়গাগুলো থেকে এই অধ্যায়ে প্রশ্নগুলো এসেছে। ওকে, তাহলে আমরা যদি তাকাই এখানে দেখো যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, এখান থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন আসে, ঠিক আছে? এরপরে দেখো যে সময়ের আপেক্ষিকতা, তারপরে ভরের আপেক্ষিকতা, এই তিনটা টপিক কিন্তু একদম 3 স্টার, এখান থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন আসেই। এরপরে ফোটনের শক্তি কিংবা এক্স রে নির্গমন, এই দুটো জায়গা থেকে কিন্তু হালকা কম প্রশ্ন আসে অ্যান্ড অনেকটা আগের দিকে এসেছে প্রশ্ন। আবার আইনস্টাইনের যে তড়িৎ শক্তির সমীকরণ, এটা কিন্তু একটা হট টপিক, এখান থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন আসতেছে। আর এখানে ড্রিবগলি যেটা আছে, ড্রিবগলি আসলে সিলেবাসে আছে কি আছে না এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে, বাট এখানে নিয়ে প্রশ্ন দেখো অনেক আগে আসছে। সো 3 স্টার যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমাদের মোস্ট কমন অ্যান্ড এগুলোর দিকে আমাদের বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে? সো যাই হোক, আমরা এখন মেইন পড়ায় চলে যাই। ওকে, সো প্রথমে টাইপ 1-এ যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ঠিক আছে? দৈর্ঘ্যের আপেক্ষিকতাটা কী? যে অনেক বেশি দ্রুতিতে যখন চলে তখন আমরা দৈর্ঘ্য যেটা থাকে সেটাকে আমরা কম দেখি, অর্থাৎ দৈর্ঘ্যের কী হয়ে থাকে, একটা সংকুচন হয়ে থাকে। অ্যান্ড তার জন্য আমাদের সূত্র কিন্তু আছে, অ্যান্ড সূত্রটা হচ্ছে এল ইকাস টু এল নট ইন্টু √1 - v²/c², যেখানে এল নট হচ্ছে আদি দৈর্ঘ্য অ্যান্ড এল হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। ভি মানে হচ্ছে আমাদের বেগ, যে বেগটা দেওয়া থাকবে, আর সি হচ্ছে অবশ্যই আলোর বেগ, যেটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আশা করছি তোমরা সবাই এই সূত্রটা জানো অ্যান্ড এটার প্রয়োগ করতে পারবে। তো চলো এর রিলেটেড একটা ম্যাথ দেখি। সো প্রথমে দেখো বলা আছে কি, করিম তার বন্ধু রহিমের সাথে আপেক্ষিকতার তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিল। করিম বলল, 30 বছর বয়স্ক একজন নভোচারী এত বেগে রকেটে চড়ে নতুন গ্রহ অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য এত মিটার, ঠিক আছে? এটা কিন্তু 80 মিটার। পৃথিবী থেকে মাপলে গতিশীল অবস্থায় রকেটের দৈর্ঘ্য কত, ঠিক আছে? তার মানে আমাদের কি, পৃথিবীতে একটা দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বেগ দেওয়া আছে, আর গতিশীল অবস্থায় যে রকেটের দৈর্ঘ্য সেটা বের করতে দেওয়া আছে। তাহলে এটা কিন্তু এই আগের সূত্রটার সাথে কিন্তু মিলে যেতেছে, ঠিক আছে? তাহলে এটা যদি লিখতে পারি আমরা, অ্যান্সারটা যদি আমরা করি তাহলে এল ইকাস টু এল নট ইন্টু √1 - v²/c², এটা হচ্ছে সূত্র। এল নট দেখো আগে কী ছিল, 80 মিটার, 80 ইন্টু √1 - এখন v²/c², v²/c² যদি লিখতে থাকি তাহলে দেখো ভি এর মান কিন্তু দেওয়া আছে 2.5/3। এখানে ইন্টু 10⁸ দিলাম না কেন, কারণ হচ্ছে আলোর বেগও কিন্তু 10⁸, তাই দুইটা কাটা চলে যাবে অ্যান্ড স্কোয়ার। তাহলে এটা জাস্ট সূত্র বসে দিলে কিন্তু ম্যাথটা করা যায় অ্যান্ড অ্যান্সার আসবে হচ্ছে 44.22 মিটার। ওকে, সো এই ম্যাথটা কিন্তু শেষ। এরপরে ম্যাথ, ঠিক আছে? এরপরে ম্যাথটা দেখো কী বলা হয়েছে, যে একজন নভোচারী রকেটে করে 0.1 বেগে, ওকে বেগটা কিন্তু দেওয়া আছে, এত বেগে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দেয়। চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরার গতির নির্দেশিত আছে। ওকে, তাহলে কাগজের টুকরার ভরটা বলে দেওয়া আছে। আমাদের বড় ঘ নাম্বারে বের করতে বলছে কি, পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হতে পারে, আর সেটা আপেক্ষিকতার মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন দেখো ভি এর মানে কিন্তু দেওয়া আছে 0.1c। ওকে, এরপর ওয়াই অক্ষ বরাবর, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এক্স অক্ষ বরাবর না, কিন্তু জাস্ট ওয়াই অক্ষ বরাবর গেছে। তার মানে
এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যে কোনো চেঞ্জ হবে না, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যে চেঞ্জ হবে। তাহলে দৈর্ঘ্য চেঞ্জের জন্য আমরা সূত্রটা কী জানি? এল ইকাস টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটা কত ছিল আগে? 1 মিটার ইন্টু রুট ওভার 1 মাইনাস কত 0.1 স্কোয়ার, অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 0.995 মিটার। আচ্ছা, এটা কি পেলাম? এটা কিন্তু হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে নতুন দৈর্ঘ্য সেটা পেলাম। এখন এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যটা কত? দেখো রকেটটা কি এক্স অক্ষ বরাবর চলছে না, কিন্তু রকেটটা জাস্ট ওয়াই অক্ষ বরাবর মানে উপরের দিকে গেছে, এক্স অক্ষ বরাবর এর কোনো স্মরণটাই নাই। তাহলে এক্স অক্ষ বরাবর এই আপেক্ষিকতার কিছু ঘাটবে না, আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটাই কিন্তু থাকবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এটা √3 থাকবে। তাহলে ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল এই ইকাস টু, তাহলে ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য কত পাইলাম? 0.995, অ্যান্ড এক্স অক্ষ বরাবর আমরা আগে যেটা ছিল সেটাই, অ্যান্ড ওইটা হচ্ছে √3, অ্যান্ড এই দুটো গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.723 এত একক হচ্ছে মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর চলছে তাই ওয়াই অক্ষ বরাবর আপেক্ষিকতার সূত্রটা খাটছে, আর এক্স অক্ষ বরাবর যেহেতু চলে নাই তাই এই বরাবর দৈর্ঘ্যটা কি অপরিবর্তিতই থেকে গেছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট ম্যাথটা কি দেখো, যে বেলি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত, ভর দেওয়া আছে। অন্যদিকে বস্তুটি দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে শেলির নিকট বস্তুটিকে ঘনাকৃতির মনে হয়েছে। ঠিক আছে, গতিশীল কাঠামোর দ্রুতি কত? ওকে, দ্রুতি কত? আচ্ছা, আগের ম্যাথগুলোতে আমরা দেখলাম কি দ্রুতি বলে দেওয়া আছে দৈর্ঘ্য কত। এই ম্যাথগুলোতে দেখো কি দ্রুতি কত বের করতে বলা হয়েছে। ওকে, এখন এটা আমরা কীভাবে বের করবো? দেখো এখানে একটা ক্লু দেওয়া আছে। দেখো বলা, বস্তু যখন গতিশীল কাঠামোতে গেছে তখন শেলির নিকট এটাকে কি ঘন আকৃতির মনে হয়েছে। ঠিক আছে, এখন ঘন আকৃতির ক্ষেত্রে আমরা কি জানি? ঘন আকৃতির ক্ষেত্রে যদি আমরা এটা আঁকাই তাহলে দেখা যাবে কি যে ঘন আকৃতির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যেটা আছে না, তিনটাই থাকে কি সেম থাকে। ঠিক আছে, তার মানে আমার আগে দৈর্ঘ্য ছিল 50 মিটার। ঠিক আছে, এখানে তাহলে কি এল নট হচ্ছে আমার 50 মিটার। ঠিক আছে, বাট এটা কি ঘনক মনে হবে। ঘনকের জন্য আবার কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান। তাহলে আগে এল নট ছিল 50 মিটার, কিন্তু পরবর্তীতে কিন্তু দৈর্ঘ্যটা কি প্রস্থ এবং উচ্চতার সমান হতে হবে। তাহলে দেখো প্রস্থও আছে 25, উচ্চতাও আছে 25, তাহলে পরবর্তীতে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কি 25 হয়ে যাবে। তাহলে এল হবে হচ্ছে 25 মিটার। ঠিক আছে, এখন আমরা সেই সূত্রটা ফালিয়ে দেবো। এল ইকাস টু এল নট ইন্টু √ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এখন যদি মান বসিয়ে দিই তাহলে এটা মান হচ্ছে 25 ইন্টু এল নট ছিল হচ্ছে 50 ইন্টু √ 1 মাইনাস ভি স্কোয়ার বাই 3 ইন্টু 10⁸ স্কোয়ার, অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে ভি এর মানটা আসবে 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বা এটাকে লেখা যায় হচ্ছে √3/2c মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে দেখো একটা কথা আছে কি, ভি বেগে চলমান কোনো যান ঘনত্ব পরিবর্তনের ক্ষেত্রে সূত্রটা কি? অর্থাৎ মহাকাশে যখন অনেক দ্রুতিতে মানে মহাকাশ যানটা চলবে তখন এর ঘনত্ব পরিবর্তনের ক্ষেত্রে সূত্রটা কি? ঘনত্ব পরিবর্তনের সূত্র কিন্তু এই যেটা ρ=ρ0/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো এখানে কিন্তু রুটটা নেই, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, যেখানে রো হচ্ছে পরিবর্তিত ঘনত্ব আর ρ0 হচ্ছে আমার আদি যে ঘনত্বটা ছিল সেটা। ওকে, এখন ওই রিলেটেড ম্যাথটা দেখো, সেম আগের দাগের সাথে বলা আছে কি বেলি ও শেলির নিকট ঘনত্ব কি একই মনে হবে কি না। ঠিক আছে, বেলি এবং শেলির মধ্যে ঘনত্ব একই হবে কি না। দেখো বেলি আর শেলির মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, বেলি হচ্ছে তোমার পৃথিবীতেই মাপছে, বাট গতিশীল কাঠামোটা কি আছে দেখো শেলি। ঠিক আছে, তাহলে আমরা যদি বেলির ক্ষেত্রে ফার্স্টে বের করি,
হ্যাঁ, বেলি কিন্তু আমার পৃথিবীতে কোনো গতিশীল কাঠামোতে নাই। তাহলে বেলির ক্ষেত্রে আমাদের রো অফ ভি ধরলাম, সেটা কত হবে? আমরা জানি কি রো ইকাস টু এম বাই ভি, মানে কত? ভর বাই আয়তন। ভর দেখো কত বলা আছে, 100 গ্রাম। তাহলে 100কে যদি আমরা কেজিতে নেই তাহলে এম পাইলাম বাই আয়তন। এখন আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 50 ইন্টু 25 ইন্টু 25, এটা আমরা সিএম কিউবে পাইছি, এটা মিটার কিউবে নিয়ে গেলে 10/6 দ্বারা গুণ। অ্যান্ড এখান থেকে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 16/5 কেজি পার মিটার কিউব। এটা কিন্তু আমরা কি বেলির ক্ষেত্রে পাইলাম, যেটা কোনো গতিশীল কাঠামোতে হয় নাই, পৃথিবীতে হয়েছে। এখন কিন্তু আমরা যাব কার কাছে? শেলির কাছে। ঠিক আছে, শেলির কাছে যদি যাই তাহলে রু অফ এসটা কি হবে? এখন আমাদের কথা আছে যে শেলির কাছে কি গতিশীল কাঠামোতে সেটা ঘনাকৃতির মনে হয়েছে। ঠিক আছে, আমরা আগে কিন্তু সূত্রটা দেখছি, গতিশীল অবস্থায় থাকলে রো এর সূত্রটা এইভাবে পরিবর্তিত হয়। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিই যে রো নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে রো নট কত? যেটা পৃথিবীতে পাওয়া হয়েছে, বা গতিশীল অবস্থায় নয়। তখন গতিশীল অবস্থায় নয় কোনটা? সে বেলিরটাই। তাহলে 16/5 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখানে ভি এর মানটা কত সেটা আমাকে জানতে হবে। ভি এর মানটা কিন্তু আমরা এই যে আগের অঙ্ক যেটা আছে না, সেখানে দেখো বের করছি, √3/2c। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি √3/2 সি কাটা চলে যাবে স্কোয়ার। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 64/5 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তার মানে কি রো বি ইজ নট ইকালস টু রো এস, অর্থাৎ দুজনের ঘনত্ব সমান হবে না। সমান হবেই না, কারণ মহাকাশযানে চলছে। শেলি কি ঘনত্বটা কি আমার চেঞ্জ হয়ে গেছে? ও গতিশীল অবস্থায় ছিল, আর বেলি তো গতিশীল অবস্থায় ছিল না, তাই তাদের ঘনত্বের চেঞ্জ হয়েছে, অর্থাৎ সমান হয়নি। ঠিক আছে, ওকে। সো আমরা পরেরটাই যাই। ওকে, এরপরে আমাদের টাইপ টুতে কী আছে? এরপরে টাইপ টুতে আমাদের আছে হচ্ছে সময়ের আপেক্ষিকতা। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো সময়ের আপেক্ষিকতার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্রটাই জানি যে টি ইকাস টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে কিন্তু আবার রুট ওভার আছে, আমাদের ঘনত্বের ক্ষেত্রে কিন্তু রুট ওভার ছিল না। ওকে, এখন আমাদের বুঝতে হবে কি একটা জিনিস, সেটা হচ্ছে কখন আমরা টি ব্যবহার করব অ্যান্ড কখন আমরা টি নট ব্যবহার করব। ওকে, টি অ্যান্ড টি নট চেনার উপায়, যদি ঘটনা ও সময়, ঘটনা ঘটার স্থান, ঠিক আছে, ঘটনা ঘটার স্থান ও সময় সেম হলে হবে টি নট। আবার স্থান ও স্থান ও সময় ডিফারেন্ট যদি হয় তাহলে হবে হচ্ছে টি। ওকে, এখন আমি বোঝাই কী হবে। ধরো যে একটা মহাকাশযান আছে, সেটা চলতেছে অনেক দ্রুতিতে, হ্যাঁ, কিন্তু ওইখানে যে কত বছর ধরে চলতেছে সেটা যদি তুমি পৃথিবী থেকে মাপো, তাহলে চলতেছে হচ্ছে মহাকাশে আর তুমি মাপতেছে হচ্ছে পৃথিবীতে বসে, তাহলে কি স্থান আর মাপার সময় এটা কি একসাথে করা হয়েছে? না, কিন্তু পৃথিবীতে মাপছ বাট ঘটছে হচ্ছে কোথায়? মহাকাশযানে। তাহলে কি দুইটা আলাদা ক্ষেত্রে হলো না? তখন আমরা ইউজ করব হচ্ছে টি, অর্থাৎ তখন যে সময়টা থাকবে সেটা হবে হচ্ছে টি। আর যদি মহাকাশে চলমান কোনো মহাকাশযান থাকে অ্যান্ড মহাকাশচারী নিজে যদি সময়টা মাপে যে এত বছর, তাহলে ওইটা হবে কি টি নট। আশা করছি আমি বোঝাতে পারছি যে যখন মহাকাশে যে ঘটছে ওই মহাকাশেই মাপা হবে বা মহাকাশের পুঞ্জিকা মতে সময়টা নির্ধারণ করা হবে, তখন সেটা হবে টি নট, কারণ সেখানে স্থান আর সময়টা সেম আছে। আর যদি পৃথিবী থেকে মাপি বাট ঘটছে মহাকাশে, তাহলে কিন্তু ওটা টি নট হবে না, ওইটাও বসবে টিতে। ওকে, আমি একটা ম্যাথ দেখাই, তাহলে তোমরা সেটা ক্লিয়ার হয়ে যাবা।
ওকে, সো ম্যাথটা এই ম্যাথটা। ওকে, যে কবির ও আবির 30 বছর বয়সে যথাক্রমে এত এবং এত বেগে গতিশীল দুটি মহাকাশযানে মানে মহাকাশে গেলেন। ঠিক আছে, পৃথিবীর হিসেবে 20 বছর তারা 20 বছর পর তারা পৃথিবীতে ফিরে আসলেন। ওকে, এখানে কিন্তু কথা একটা আছে, দেখো পৃথিবীর হিসেবে। ওকে, আমাদের প্রশ্নে কী বলা আছে, উদ্দীপকের আলোকে পৃথিবীতে ফিরে আসার ব্যবধান কত, মানে দুজন যে পৃথিবীতে ফিরে আসছে দুজনের ক্ষেত্রে যে বয়সের যে পার্থক্যটা লাগছে, মানে সময়ের যে পার্থক্য, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ওকে, এখন আমি বলছিলাম কি, দেখো মাপা হয়েছে কোথায়, পৃথিবীতে, পৃথিবীর হিসাবে 20 বছর, বাট মহাকাশযান চলছে কোথায়, মহাকাশে। তার মানে যেখানে মাপা হয়েছে আর মহাকাশ যেখানে, দুইটা কিন্তু আলাদা, মানে স্থান আর সময় কি সেম জায়গায় না। তাহলে আমাদের যে 20 বছর দেওয়া আছে এটা অবশ্যই টি নট। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, টি ইকাস টু T0/√1 - v² / c²। এখন আমাদের দুজনের ক্ষেত্রে, কবির আর আবিরের ক্ষেত্রে বলা আছে, তাহলে T0 অফ আবির যদি বের করি, এ দিলাম, তাহলে সেটা কী হবে, T√1 - v²/c²। এখানে টি হচ্ছে 20 বছর, কারণটা আমি বলছি যে মাপসি পৃথিবী থেকে বাট ঘটছে মহাকাশে, √1 - 0.88² অ্যান্ড এটা আসবে হচ্ছে টি অফ আবিরের ক্ষেত্রে হচ্ছে 9.5 ইয়ার। অ্যান্ড টি অফ যদি আমি কি টি অফ সরি এটা কি আবির না, সরি এটা আমি কবিরের ক্ষেত্রে বের করছি কে, অ্যান্ড টি অফ আবির যদি বের করি এ দিয়ে, তাহলে আসবে হচ্ছে সেমভাবে 20 × √1 - জাস্ট ইটা চেঞ্জ স্কোয়ার, অ্যান্ড এটা আসবে হচ্ছে 2.82 ইয়ার। তাহলে দেখো টি অফ কে মাইনাস টি অফ এ, অর্থাৎ তাদের বয়সের মানে ফিরে আসার বয়সের যে ব্যবধান বা সময়ের যে ব্যবধান, সেটা হচ্ছে দুইটার মাইনাস করলে আসবে 6.68 ইয়ার, অ্যান্ড এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি বোঝাতে পারছি যে পৃথিবীর হিসাবে যেহেতু মাপা হয়েছে বাট ঘটছে অন্য জায়গায়, তাই যে 20 বছরটা দেওয়া আছে ওইটা হচ্ছে টি নট। তাই আমরা টি এর জায়গায় 20 বছরটা বসাইছি অ্যান্ড অঙ্কটা সলভ করে ফেলছি। ওকে, সো আমরা নেক্সটে যাই। নেক্সট এরকম আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখো যে রহিম ও রায়হান দুই বন্ধু জন্ম এত সালে। ওকে, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো কিন্তু কলেজ টেস্ট পরীক্ষায় মানে অনেক তোমরা ফেস করছো আমার মনে হয়, অ্যান্ড বোর্ডেও এটা অনেক মানে কমন একটা কোয়েশ্চেন। সো চলো সলভ করি। যে রহিম ও রায়হান দুই বন্ধুর জন্ম 1980 সালে। ঠিক আছে, যেই স্কুলে তারা পড়ছে সেটা স্থাপিত হয়েছে 1950 সালে। ওকে, মাথায় রাখলাম। 30 বছর বয়সে রায়হান 90 মিটার লম্বা মহাকাশযানে চড়ে এত বেগে মহাকাশে যাত্রা শুরু করলো, এবং রায়হানের হিসাব মধ্যে 23 বছর পরে ফিরে এলো। ঠিক আছে, তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ঠিক আছে, রায়হান তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি না। ওকে, সো দেখো কী বলা আছে, রহিম আর রায়হান দুইজন আছে, তাদের জন্ম 1980 সালে। ওকে, নোট ডাউন করলাম। তাদের স্কুল স্থাপিত হয়েছে 1950 সালে। ওকে, এখন এটুক থেকে আমরা মাথায় রাখি, আমাদের প্রশ্নে বলা আছে কি, স্কুলের যে অনুষ্ঠান মানে 100 বছর পূর্তি অনুষ্ঠান, সেটাই জয়েন করতে পারবে কি না। তার মানে অবশ্যই 2050 সালের আগে তারা আসতে পারবে কি না সেটাই আমাদের নির্ণয় করতে হবে, কারণ 2050 সালের আগেই যদি আসতে পারে তাহলে স্কুলের 100 বছর পূর্তি হওয়ার আগেই তারা পৌঁছে গেল অ্যান্ড সেখানে জয়েন করতে পারলো। এখন কোনোভাবে যদি 2051 সালে এসে পড়ে তাহলে কিন্তু তারা 1 বছর পরে এসে পড়ছে, অর্থাৎ সেখানে তারা জয়েন করতে পারবেন না। ওকে, এখন আরেকটা জিনিস দেখো, রহিম আর রায়হানের জন্ম কিন্তু 1980 সালে, বাট রায়হান 30 বছর বয়সে এত মিটার লম্বা এত বেগে রওনা দিছে। তার মানে রায়হান রওনা দিছে আসলে কত সালে, 1980 সাথে আরও 30, অর্থাৎ রায়হান রওনা দিছে হচ্ছে 2010 সালে, কারণ আরও 30 বছর গেছে তার জীবনে, তারপরে সে রওনা দিছে। অ্যান্ড মাপসেকে দেখো, রায়হানের হিসাব মতে 23 বছর পরে ফিরে আসলো। এখন দেখো মহাকাশে গেছে কে,
মহাকাশে গেছে রায়হান, মাপছে কে? রায়হানি। তার মানে আমি বলছিলাম স্থান আর সময় যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে টি নট। এখানে রায়হানি মহাকাশে গেছে অ্যান্ড রায়হানি মাপছে, তার মানে কি যেখানে মাপা হয়েছে আর যেখানে সে মহাকাশযানটা চলছে স্থান আর সময় সেম, তাহলে কি 23 বছর বয়স যেটা বলা আছে এটা কিন্তু আমাদের টি নট। ঠিক আছে, টি নট। এখন আমাদের সূত্রটা ফেলে দিতে হবে। আমরা কি সূত্রটা জানি? টি ইকাস টু টি নট বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, আমি কিন্তু টি নটের মানটা পাইছি, সেটা কত? 23 বছর। ঠিক আছে, কেন পাইছি সেটা আমরা জানি, কারণ কি স্থান আর কাল দুইটা কিন্তু একই জায়গায় ঘটছে। বাই √1 এত বাই এত, এটা হচ্ছে স্কোয়ার 0.8 স্কোয়ার। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 38.33 ইয়ার। ওকে, এটাকে আমরা ধরে নিলাম 38 ইয়ার। তার মানে 38 ইয়ার পরে পৃথিবীতে তারা আসবে। ওকে, রওনা দিছিল কত? 2010 সালে। তাহলে টোটাল আমার লাগতেছে কত? 2010 সালে রওনা দিছিল প্লাস আরও 38 ইয়ার থেকে আসলো, তাহলে আমার হলো কত? 2048 সাল। অর্থাৎ রায়হান 23 বছর পার করার পরেও 2048 সালে, অর্থাৎ পৃথিবীতে যখন 2048 সাল তখন এসে পৌঁছাবে। কিন্তু তাদের যে স্কুলের যে অনুষ্ঠান সেটা কিন্তু আমার কত সালে ছিল? 2050 সালে। আর ও ফিরে আসছে কত? 2000 সালে। তার মানে কি 2 বছর যে আগেই সে পৌঁছে গেছে, তাহলে সে কি তাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরের টপিকে যাই। ওকে, এরপর আমাদের ভরের আপেক্ষিকতা। ইয়েস, এটাও একটা মানে বাকি দুইটা টপিকের মতোই একটা মানে কমন টপিক বলা যায়। ঠিক আছে, সো এখানে সূত্রটা আমরা জানি সেটি এর মতোই, m = m0 বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেখানে m হচ্ছে নতুন ভর আর m0 হচ্ছে আমাদের আদি ভরকে বোঝানো হয়ে থাকে। ওকে, সো আমরা ম্যাথে যাই। দেখো ম্যাথে কী বলা আছে যে একজন নভোচারী রকেটে করে এত বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহে ওয়াই অক্ষে রওনা দিছে। হ্যাঁ, আমরা কিন্তু এই প্রশ্নটা পড়ছি আগেও, সেটা গ নাম্বারটা আর কি আমরা সলভ করতেছি এখন। সো চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরাটির গতি নির্দেশিত আছে, যেখানে ভর দেওয়া আছে। কাগজের টুকরাটির গতিশীল ভর কত? আচ্ছা, তাহলে দেখো কী বলা আছে, গতিশীল ভর কত। আর আমাদের আদি যে ভর বা স্থির ভর সেটা বলা আছে। তাহলে আমরা জানি কি m = m0 বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। m0 আমাদের জানি 10 গ্রাম ছিল, 1 - 0.1 কেন নিলাম? এই যে বেগের মানটা দেওয়া আছে। অ্যান্ড জাস্ট সূত্র বসে দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে 0.01005। আমি যদি একদম কেজিতে নিয়ে নিছি, এত কেজি। ঠিক আছে, একটু গ্রামে বের হয়েছিল, এত কেজিতে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। সো এটা জাস্ট সূত্র বসালে কিন্তু আমাদের সলভ হয়ে যায়। ওকে, এরপরে ম্যাথটা। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু আমাদের সময় ঢাকা বোর্ড 24-এ এসেছিলো। সো চলো এটা সলভ করি। ওকে, ক আর খ নাম্বার এটা তোমাদের আর কি টেস্ট পেপার থেকে মুখস্থ করে নিতে বলবো। ক নাম্বারগুলো তো পুরোই মুখস্থ, আর খ নাম্বারগুলো চেষ্টা করবা যে ম্যাথমেটিক্যালভাবে লেখা গেলে প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে যে সূত্রগুলো ইউজ করা গেলে যেখানে চিত্র প্রয়োজন সেখানে চিত্রগুলো দিয়ে দিলে নাম্বার কাটার কোনো সুযোগ থাকে না। যেমন প্লাটিনামে সূচক কম্পাঙ্ক এত বলতে কী বুঝো, এখানে একটু সূত্রগুলো দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে নাম্বারগুলো আর কি পাওয়া যায়। কারণ অনেক টিচারই এখানে 2-এর জায়গায় 1 দিয়ে দিতে পারে, তবে তোমরা গুছিয়ে লিখলে শিওরলি এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই। ঠিক আছে, যাই হোক, আমরা এটা সলভ করি যে 40 আলোকবর্ষ দূরে। আচ্ছা, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু আমাদের কি দৈর্ঘ্যের একক। একটা দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে এত বেগে নভোযানে পাঠানো হলো। ওকে, তার মানে আমাদের একটা বয়স দেওয়া আছে, বেগটাও দেওয়া আছে, তার ভর দেওয়া আছে 80 কেজি। নভোচারী গড় আয়ুষ্কাল হচ্ছে 80 বছর। 1 আলোকবর্ষ সমান এত, এটা আমরা জানি। ওকে, ক নাম্বার আমাদের কী বলছে, চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত। এই সূত্রটা কিন্তু আমরা কেবল অঙ্ক করে আসছি যে চলন্ত অবস্থায় ভর কত হয়। ঠিক আছে,
সো ঘ নাম্বারে আমরা দেখছি কি ভরের জন্য সূত্রই হচ্ছে m ইকুয়ালস টু m0/√1 - v স্কোয়ার বাই c স্কোয়ার, যেখানে আদি ভর ছিল হচ্ছে 80 কেজি আর বেগে চলতেছিল হচ্ছে 0.6c হোল স্কোয়ার। তাহলে এটা যদি সলভ করি তাহলে আমার আসবে হচ্ছে, আমি যদি ভুল না করি সেটা হচ্ছে 100 কেজি। ঠিক আছে, সো ঘ নাম্বারটা কিন্তু আমার শেষ। আমাদের সময় কিন্তু ফিজিক্স কোশ্চেনটা অনেকটাই সোজা আসছিল ফার্স্ট পেপার, বিশেষ করে সেকেন্ড পেপারে এমসিকিউটা একটু টাফ বলা যায় আর কি, বাট ফিজিক্সের ফার্স্ট পেপারটা অনেক সহজ হয়েছিল। আর এটা যেহেতু সেকেন্ড পেপার, সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু মানে আমাদের কোশ্চেন ব্যাংক থেকে আসছে, মানে আগের বোর্ড থেকেই কমন পড়ে গেছে। সো এই ম্যাথগুলো কিন্তু একদম মিস দেওয়া যাবে না, এগুলো পারলে অনেকবার করে প্র্যাকটিস করে একদম কনফিডেন্ট থাকতে হবে। যাই হোক, আমরা বড় ঘ নাম্বারে যাই। আচ্ছা, বড় ঘ নাম্বারে আমাদের কী বলা আছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে পারবে কি না। এখন নভোচারী দেখো আয়ুষ্কাল বলে দেওয়া আছে 80 বছর, তার মানে ওইখানে পৌঁছানোর সময় তার বয়স যদি 80 বছরের কম হয় তাহলে কিন্তু সে বাঁচবে, আদারওয়াইজ সে কিন্তু মরে যাবে। ওকে, এখন আমরা সেটা বের করব কীভাবে। ওকে, দেখো আলোকবর্ষ দেওয়া আছে, আমি আগেই বলছি কি আলোকবর্ষ হচ্ছে একটা দূরত্ব। ওকে, দূরত্বকে যদি আমরা ডি ধরে দেই তাহলে 40 আলোকবর্ষ ইকুয়ালস টু আমরা বলতে পারি 40 × 9.8 × 10⁻15 এত মিটার। অ্যান্ড এটা যদি আমরা সলভ করি তাহলে আসবে হচ্ছে 3.76 × 10⁻17 মিটার। ওকে, একটা আমরা ডি পাইছি। আমাদের দেখো বেগটা বলে দেওয়া আছে 0.6c। এখন আমরা কিন্তু জানি, দেখো এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রটা জানি, বা ডি ইকুয়ালস টু ভিটি এই সূত্রটা জানি, তাহলে আমরা টি এর মানটা বের করি। টি ইকুয়ালস টু হচ্ছে d/v, ডি এর মান আমরা পাইছি, ভি এর মান আমরা পাইছি। এটা যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে আমাদের সলভ করলে আসবে হচ্ছে 66.238 ইয়ার। অর্থাৎ যে 40 আলোকবর্ষ দূরে যাইতে, ওই বেগে যাইতে আমাদের সময় লাগছে হচ্ছে 66.23 ইয়ার। ওকে, এত ইয়ার একটা সময় পেয়ে গেছি। এখন আবার সে আগের কনসেপ্টটা দেখো, আলোকবর্ষ মাপছে, এত বেগে চলছে অ্যান্ড এত আলোকবর্ষ দূরে গেছে। এখন আলোকবর্ষটা যে মাপছে এটা কি মহাকাশে মাপছে? ঘটনা কিন্তু ঘটছে মহাকাশে, কিন্তু আলোকবর্ষের যে মাপ কিংবা কত বেগে যাচ্ছে এই মাপ, এই সবটা কিন্তু আমরা কি পৃথিবীতে বসে মাপছি। তাহলে ঘটনা ঘটছে মহাকাশে, বাট মাপা হয়েছে কি পৃথিবীতে। তাহলে যে সময়টা পাইলাম সেই সময়টা কি টি? অবশ্যই টি নট না, কারণ সেম না। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারছি। তাহলে আমরা কিন্তু একবার আগের সূত্রে চলে যেতে পারি, টি ইকুয়ালস টু t0/√1 - v স্কোয়ার বাই c স্কোয়ার। ঠিক আছে, এখন টি এর মানটা কিন্তু আমার এটা, যেটা আমরা পাইছি 66.238 টি নট ইকুয়ালস টু তাহলে এত ইন্টু √1 - বেগের মান 0.6 দেওয়া ছিল এত স্কোয়ার। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আমাদের আসবে হচ্ছে এটা 53 ইয়ার। আমি যদি ভুল না করি সেটা আসবে হচ্ছে 53 ইয়ার। ওকে, এখন দেখো নভোচারী কি 45 বছর বয়সে যাত্রা শুরু করছে, অ্যান্ড যেতে যেতে তার সময় লাগছে আরও 53 ইয়ার। তাহলে কি টোটাল বয়সটা কত আমার? 53 ইয়ার প্লাস আরও 45 ইয়ার লাগছে, অ্যান্ড এটা কিন্তু হয়ে গেছে কত 98 ইয়ার। তাহলে দেখো 98, ওইখানে যাওয়ার পরে তার বয়স হয়ে গেছে 98 ইয়ার, আর তার আয়ুষ্কাল হচ্ছে 80 বছর। তাহলে কি সে বাঁচবে? সো তাহলে কিন্তু লোকটা কি বাঁচবে না। সো এটা কিন্তু অ্যান্সার। তাহলে আমরা একটু আবার রিকল করি বড় নাম্বারটা, যে একটা আলোকবর্ষ দূরত্ব দেওয়া আছে, অ্যান্ড সেই দূরত্ব থেকে আমরা পুরো মানে মিটারের দূরত্বটা বের করছি, অ্যান্ড একটা বেগ আছে। তাহলে একটা দূরত্ব আছে, একটা বেগ আছে, সেখান থেকে আমরা সময়টা বের করে নিব। এখন আলোকবর্ষের হিসাবটা আমরা অবশ্যই পৃথিবী থেকে করছি, বাট ঘটনা ঘটছে কোথায়? মহাকাশে। তার মানে স্থান আর যে মাপার জায়গাটা সেটা কিন্তু আলাদা। তাই আমরা যে সময়টা পাইছি সেটা অবশ্যই টি। এর জন্য আমরা টিতে ওই মানটা বসিয়ে দিয়ে টি নটটা বের করছি, দেখলাম যে 53 বছর। বাট সে যাত্রা শুরু করছে কত 45 বছর বয়সে। তাহলে 53 বছর যাইতে লাগছে, আবার শুরু করছে 45 বছর বয়সে। এই দুটো যোগ হওয়ার ফলে দেখলাম 98 ইয়ার।
কিন্তু লোকটার আয়ুষ্কালই হচ্ছে 80 বছর, তার 98 বছর পর্যন্ত তার বাঁচার কথাই না, তাই ওই গ্রহে যাওয়ার পর লোকটা আর বাঁচবে না। অ্যান্ড এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো পরেরটাই যাই। পরের ম্যাথে আমাদের বলা আছে কি একটি কণা পি, যার ভর হচ্ছে এত, কণাটি এত বেগে গতিশীল। ওকে, এর একটি কণা কিউ আছে যার স্থির ভর এত। ওকে, বলা আছে। এখন ঘ নাম্বার আমাদের বলা আছে কি, ঘ নাম্বারে আমাদের বলছে কি যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করো। আচ্ছা, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির সূত্রটা কি? আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে m = m - of m নট সি স্কোয়ার। এখন m = কি জানি আমরা? m = জানি m নট বাই √1 - of v স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস অফ m নট ইন্টু সি স্কোয়ার। এখন এখানে আমরা কি করব, মানগুলো যে আছে সেই মানগুলো বসিয়ে যদি দেই, তাহলে দেখো m এর মান দেখো পি ভরের জন্য কত ছিল, m নট 2 × 10⁻20 আর 1 - 0.91 হোল স্কোয়ার মাইনাস 2 × 10⁻20 ইন্টু সি স্কোয়ার। এটা একটু ক্যালকুলেটে জাস্ট সলভ করে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আসবে। তাহলে 2.538 × 10⁻³ এত জুল। ঠিক আছে, এই সূত্রটাই কিন্তু আসলে, এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু পারা যাবে। ঠিক আছে, এখন আমরা বড় ঘ নাম্বারে যাব। ঠিক আছে, সো বড় ঘ নাম্বারে যদি যাই, দেখো বড় ঘ নাম্বারে আমাদের কী বলা আছে যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে পি কণাটির ভর এবং কিউ কণাটির ভর সমান হওয়া সম্ভব। ঠিক আছে, মানে আমাদের বের করতে হবে পি কণার ভর যেটা দেওয়া আছে অ্যান্ড কিউ কণার ভর দুটো সমান হবে, বাট সমান হবে কি করলে? ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু ভর যেহেতু দুইটা বলা আছে, তাহলে আমাদের ভরের সূত্রটা ইউজ করতে হবে। ভরের সূত্রটা আমরা জানি যে m = m নট বাই √1 - of v স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি জানি দেখো, বলা আছে এটা কি, পি কণাটির ভর কিউ কণাটির ভরের সমান হবে। পি কণাটির ভর কিউ কণাটির ভরের সমান হবে। তাহলে দেখো কিউ কণাটির ভর আসলে কত ছিল, 1.6 × 10⁻19, আর পি কণাটার ভর কত ছিল দেখো 2 × 10⁻19। তাহলে পি কণাটার ভর ছিল আদি ভর, সেটা চেঞ্জ হয়ে কিউ কণার সমান হয়ে গেল, তাই ওটা বসলাম m এ √1 - of v স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমাদের সবই জানা, সি এর মান কিন্তু আলোর বেগের সমান, তাহলে যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে ভি এর মানটা, অ্যান্ড সে মানটা আসবে হচ্ছে 2.97 × 10⁸ মিটার/সেকেন্ড। অর্থাৎ এই বেগে যদি চলমান থাকে তাহলে এই পি কণাটির ভর যেটা আছে সেটা কিউ কণাটির ভরের সমান হয়ে যাবে। ওকে, সো জাস্ট সূত্র বসালে কিন্তু এই ম্যাথটা হয়ে গেল। ওকে, এর পরের টাইপে আমরা দেখতে পাচ্ছি যে ফোটনের যে শক্তি সেটা বলা আছে। এটা আমি একটা প্রশ্ন বা একটা সূত্র স্ক্রিনে লিখে রাখছি, সেটা হচ্ছে E = এত প্লাস E × v নট। ওকে, এখানে ইটা কি, এটা হচ্ছে আমার যে শক্তিটা। ঠিক আছে, অ্যান্ড এটা বলা হয়েছে কি হচ্ছে কার্যাপেক্ষ। ই হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ অ্যান্ড ভি হচ্ছে আমার নিবৃত্তি বিভব। ওকে, এই সূত্রটা কিন্তু আমার আরেকভাবে লেখা যায়, ই হচ্ছে আমাদের কি আপাতিত একটা তরঙ্গ দৈর্ঘ্যের কারণে শক্তি, তাহলে এটা লেখা যায় E = hc/λ। ওকে, আবার এখানে লেখা যায় hc/λ0। এখন λ0টা কি, λ0 হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, প্লাস EV0। আবার এটাকে লেখা যায় hf = hf0 প্লাস EV0। এখন f0 মানে কি, f0 মানে আমরা ডিটেলস একটু পরে জানবো, এখন আপাতত জেনে রাখি যে f0 মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, আগে আমরা দেখলাম λ0 মানে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, আর f0 মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক EV0। এখন এই সূত্রটাকে আবার আরেকভাবে লেখা যায় hf = hf0 প্লাস E × v0 যে আছে এটাকে আমরা লিখতে পারি ½ mv²। ঠিক আছে, কিংবা আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি EK।
ঠিক আছে, ইকেও লিখতে পারি কিংবা হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি কিংবা ই অফ ভি নট লিখতে পারি। সো এই স্লাইডে যতগুলো আছে না সবগুলোই কিন্তু সূত্র, অ্যান্ড সবগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, অ্যান্ড এক একটা মেথে কাজে লাগাইতে হবে। ওকে, সো আমরা যাই। ওকে, আমাদের এখানে ম্যাথ আছে একটা, যে তড়িৎক্ষরণ নলে এক্স রে উৎপাদনের জন্য এত কিলোভোল্ট এবং আরেকবার এত কিলোভোল্ট বিভব পার্থক্য সরবরাহ করা হয়। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তির এত পার্সেন্ট এক্স রে উৎপন্ন হয়েছে। ওকে, সো প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের বেগ কত নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন দেখো বেগের সাথে শক্তির সম্পর্ক কী। আগের স্লাইডে দেখো এই যে ইকে ইকাস টু হাফ এম ভি স্কোয়ার লিখতে পারছি আমরা, এটাই আমরা ইউজ করব। ঠিক আছে, এখন আমরা কিন্তু লিখতে পারছি কি আগের স্লাইড হতে ইকে ইকাস টু হাফ এম ভি স্কোয়ার, আবার ওটিকে লিখতে পারছি কি ই ইন্টু ভি নট। আমরা এখানে এটা ইউজ করব। সো ঘ নাম্বারে দেখো কী বলা আছে, যে প্রথম ক্ষেত্রে মানে এই ভোল্টেজের জন্য, তার মানে একটা ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমরা ই অফ ভি নট ইউজ করি। আবার বলা আছে কি বেগ বের করতে, তাহলে হাফ এম ভি স্কোয়ার এটা লাগিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা যদি বেগ বের করি ভি, ওটা হবে হচ্ছে রুট ওভার অফ 2e ভি নট বাই এম। ওকে, তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স অফ 19 ইন্টু ভি নট কিন্তু বলা আছে 12.4 ইন্টু 10⁻3, কারণ কিলো বলা আছে, বাই এম। এখন এমটা কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা হচ্ছে কত 9.1 ইন্টু 10 ইনভার্স 31। অ্যান্ড এই সূত্রের বসে থেকে আমরা ভি এর মান পাবো, অ্যান্ড ভি এর মানটা আসবে হচ্ছে 6.6 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড। ওকে, দ্যাটস ডান। ওকে, আমরা বুঝতে পারছি আশা করি। পরের ম্যাথটা কি, এটারই বড় নাম্বারে বলা আছে কি, যে উদ্দীপকে উৎপাদিত দুই ধরনের এক্স রে এর ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি। এখন কোনটির ভেদনযোগ্যতা বেশি এটা আমরা কীভাবে বুঝব। ভেদনযোগ্যতা তারই বেশি হবে যার ই বেশি, অর্থাৎ ই মানে কি, যার শক্তি বেশি, অর্থাৎ শক্তির সাথে ভেদনযোগ্যতার একটা সম্পর্ক আছে, অ্যান্ড এটা সমানুপাতিক সম্পর্ক। আমরা এটা জানবো কীভাবে, ঠিক আছে, মানে ই এর মানটা আমরা কীভাবে বুঝলাম যে ই এর সাথে ভেদনযোগ্যতা বেশি। এখন আমরা আবার দেখো ই ইকাস টু কী লিখছিলাম, হাফ এম ভি স্কোয়ার ইকাস টু ই অফ ভি নট। তাহলে দেখো এটার সাথে একটা এটার সম্পর্ক বের হচ্ছে, সেটা হচ্ছে ই সমানুপাতিক ভি নট, মানে শক্তির সাথে নিবৃত্তি বিভবের একটা সম্পর্ক আছে। এখন আমাদের দেখতে হবে কি, প্রশ্নে দেখো দুইটা ভোল্টেজ আছে আর আমাদের শক্তির একটা সম্পর্ক বের করতে হবে, কারণ শক্তি যার বেশি ভেদনযোগ্যতা তারই বেশি। তাহলে আমরা এই যে সম্পর্ক আছে এটা থেকে আমরা লিখতে পারি কি, E2/E1 ইকুয়ালস টু V2/V1, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা V2-র মানটা বসিয়ে দিই, দেখো সেটা আছে কত 24.8, নিচে আসে হচ্ছে 12.4, এটা ভাগ করলে আসবে হচ্ছে 2। তাহলে E2 এর মান কী আসতেছে দেখো 2 ইন্টু E1, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা শক্তি E2 সেটা E1-এর দ্বিগুণ, অর্থাৎ E2 এর যে শক্তি সেটা হচ্ছে কত বেশি, তাই 2 নংয়ের ভেদন ক্ষমতাটাও বেশি। অর্থাৎ আমরা কী পেলাম, ই সমানুপাতিক ভি নট, এই সূত্রটাকে ইউজ করে এই কাজটাকে আমরা সহজ করে নিলাম, অ্যান্ড E2 এর সাথে E1-এর একটা সম্পর্ক বের করলাম, অ্যান্ড দেখলাম যে E2 এর মান বেশি। এখন শক্তি যেহেতু বেশি তাহলে ভেদন যোগ্যতাও বেশি, তাই দ্বিতীয়টার ভেদন যোগ্যতা বেশি হওয়ার কারণে দ্বিতীয়টার আমার শক্তি বেশি হওয়ার কারণে ভেদন যোগ্যতাটাও বেশি হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরেরটা যাই। ওকে, এরপরে টাইপে আছে হচ্ছে এক্স রে রশ্মি যে নির্গমন অ্যান্ড আইনস্টাইনের যে আলোকতড়িৎ সমীকরণ সেটা। ওকে, এখানে আমরা একটা গ্রাফ দিতে পারছি, আশা করছি তোমরা এই গ্রাফটা জানো। আমি একটু গ্রাফটা সম্পর্কে অনেক শর্টলি যদি কথা বলি, যে গ্রাফটার এক্স অ্যাক্সিস যে আছে অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আছে। ওয়াই অ্যাক্সিসে আমাদের কে ম্যাক্স বা শক্তির যে ম্যাক্সটা আছে সেটা বলা থাকে, আর নিচে থাকে হচ্ছে আমার এক্স অক্ষে, সেটা হচ্ছে আপাতিত আলোর কম্পাঙ্ক। এখন এই অংশে কোনো ফাঁকা কেন, ঠিক আছে, ধরো এখানে যে এফ নট আছে এটাকে আমরা কী বললাম, সূচন কম্পাঙ্ক, অর্থাৎ সূচন কম্পাঙ্ক হচ্ছে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, অ্যান্ড তার থেকে যদি কম কম্পাঙ্ক থাকে, অর্থাৎ যে এই জায়গাগুলোতে যদি কোনো কম্পাঙ্ক থাকে, ধরো এখানে যদি
3 থাকে আর এখানে যদি 2 থাকে, তাহলে 3 এর জন্য আমাদের সূচন কম্পাঙ্ক আছে, বাট 2 এর জন্য সেটা কিন্তু সূচন কম্পাঙ্ক না। 3 যখন আসছে ওইটা সূচন কম্পাঙ্ক হয়েছে, অ্যান্ড তখন আমাদের ফটোতড়িৎ ক্রিয়াটা হয়েছে বা ইলেকট্রন নিঃসরণ বা নির্গত হইতে পারছে। কিন্তু যখন 2 দিছি তখন কিন্তু আমাদের সূচন কম্পাঙ্ক পর্যন্ত পৌঁছায় নাই, তাই তখন আমাদের ইলেকট্রন নির্গত হবে না। এই জন্যই এই গ্রাফে এই অংশটা এরকম প্লেন থাকে, ঠিক আছে। তার মানে সূচন কম্পাঙ্ক হচ্ছে আমাদের এমন একটা কম্পাঙ্ক যে কম্পাঙ্কর কারণেই আমাদের যে ইলেকট্রনের নির্গমন যেটা থাকে সেটা হতে পারে। অ্যান্ড সূচন কম্পাঙ্কর নিচে কোনো কম্পাঙ্ক থাকলে আমাদের কিন্তু কোনো যে ইলেকট্রনের নির্গমন সেটা হয় না। এরপর একটা সূত্র মনে রাখো তোমরা, C=F ল্যামডা, এটা আমরা জানি। তাহলে এটা যদি F যদি কম্পাঙ্ক হয় আর ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে ল্যামডার সাথে কিন্তু কম্পাঙ্কর একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা আমরা কেন বললাম সেটা পরেই বুঝবা। সো এই গ্রাফটা আশা করছি বুঝছো। অ্যান্ড এই সম্পর্কটা জাস্ট মনে রাখো যে ল্যামডার সাথে কিন্তু এফের কিন্তু একটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এরপর একটা ম্যাথ আছে। এই ম্যাথটাতে বলো, দেখো আশা করছি তোমরা এটা করতে পারবা, তাও আমি একটু দেখে দিই। এটা ঢাকা পড়তে এসে আসছে যেহেতু, যে গ নাম্বারে আমাদের কী বলা আছে, গ নাম্বারে বলা আছে যে বি পাতের তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো বি পাতের কার্যাপেক্ষই আমাদের দেওয়া আছে, আর প্রয়োগ করতে বলা হয়েছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কার্যাপেক্ষকে আমরা লিখছিলাম ফাই = F0 = C/λ0। এই ল্যামডা নট যেটা আছে এটাই কিন্তু আমাদের কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে λ0 = কি hc/ কার্যাপেক্ষ। এই যেমন আমরা জানি 6.626 × 10⁻34 × c এর মান হচ্ছে 3 × 10⁸ বাই এটা বলা আছে 2.2, বলা আছে কি E × V0। তাহলে E এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে এটা। অ্যান্ড এটা যদি সলভ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 5.56 × 10⁻7 মিটার। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, কশেষ। কারণ বড় নাম্বারটা দেখো যে উদ্দীপক অনুযায়ী 3 ভোল্ট বিভব প্রয়োগে ফটো কারেন্ট পাওয়া যাবে কি। দেখো এখানে 3 ভোল্টের একটা ফটো কারেন্ট ফালানো হয়েছে, মানে 3 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, অ্যান্ড তার জন্য আমাদের ফটো কারেন্ট পাওয়া যাবে কি না সেটা বের করতে হবে। আচ্ছা, আমরা কি করব, দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে ল্যামডা। আমরা কি করব, এই ল্যামডাটাকে ইউজ করে আর এই কার্যপেক্ষকটাকে ইউজ করে ভি এর মানটা বা বিভবের মানটাই বের করব। এরপরে সেটা 3-এর সাথে তুলনা করব। যদি সেটা 3-এর থেকে কম হয় তাহলে 3 বিভব প্রয়োগে কিন্তু আমাদের মানে ফটো কারেন্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের পাওয়া যাবে না। কারণ হচ্ছে 3 বিভবের কারণে আমাদের ফটো কারেন্টটা তৈরি হয়েছে। চিত্রতে দেখলাম আমরা, মানে 3 ভোল্টেজ যদি প্রয়োগ করি তাহলে কিন্তু ফটো কারেন্টটা তৈরি হতে পারতেছিল, এর থেকে কমে কিন্তু পারবে না। তাহলে আমাদের চেক করতে হবে যে নতুন ভিটা কত। নতুন ভিটা যদি 3-এর কম হয় তাহলে কিন্তু হবে না, আর যদি 3-এর বেশি হয় তাহলে অবশ্যই 3-এর থেকে বেশি প্রয়োগ করা হলে ফটো কারেন্ট হয়েই যাবে। ওকে, সো উদ্দীপক অনুযায়ী 3 বিভব ভোল্টে ফটো কারেন্ট পাওয়া যাবে কিনা সেটা আমরা বের করব। এখন দেখো আমরা সূত্রটা কিন্তু আমরা আগেই লিখে আসছি যে E = hc/λ0 + E × V0। ঠিক আছে, আমাদের বের করার টার্গেট কি এই V0টা। এখন দেখো এই পুরো পার্টটা কিন্তু আমাদের কি কার্যাপেক্ষক। ওকে, সো আমরা E এর মানটা যদি লিখি hc/λ, ল্যামডার মান দেখো বলা আছে 2550, hc/2550 × 10⁻10। যেহেতু আর্মস্ট্রিংও বলা আছে কার্যাপেক্ষক দেখো বলা আছে কি 2.2 × 1.6 × 10⁻19 প্লাস E এর মান কত 1.6 × 10⁻19 × V0। তাহলে আমরা সব কিছুর মান জানি, অ্যান্ড নতুন V0টা যদি সলভ করি তাহলে আসবে হচ্ছে 2.67। তাহলে নতুন ভিটা যে আমরা পাইলাম এটা কিন্তু আমাদের 3-এর থেকে ছোট। তাহলে কিন্তু আমাদের ফটো কারেন্ট যেটা আছে নির্গত সেটা কিন্তু আমাদের নির্গত হবে না, কারণ এটা কি 3-এর থেকে ছোট। তার মানে ফটো কারেন্ট আমাদের পাওয়া যাবে না, কারণ আমরা মান পাইছি হচ্ছে 2.67, আর আমাদের ন্যূনতম যেটা ছিল সেটা হচ্ছে 3। সো আশা করছি বুঝছে বাস। সো পরেরটা যে
ওকে, দেখো গ্রাফটা বলা আছে, অ্যান্ড তোমরা একটু পারলে পজ করে এই ম্যাথটা সলভ করে ট্রাই করো। এই গ্রাফটা কিন্তু আমরা একটু আগে বোঝাইছি। আচ্ছা, এই গ্রাফের এ পয়েন্টে কী বোঝাইছে, এটাই কিন্তু আমাদের এফ নট, অর্থাৎ এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এফ নট, অর্থাৎ সূচন কম্পাঙ্ক। এখন সূচন কম্পাঙ্ক কিংবা কার্যপেক্ষক এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা কিন্তু সব ক্ষেত্রেই সেম, ঠিক আছে। এখন ক নাম্বারটা দেখো সলভ করি। ক নাম্বারটা সলভ করলে দেখো উদ্দীপকের বি বিন্দুতে গতিশক্তি কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এই কাজটা আমরা জানি কি এইচএফ। এখন বি বিন্দুতে যদি যাই দেখো সেটা আছে 6×10⁻15, বাট এই বিন্দুতে একটা কার্যপেক্ষক রয়ে গেছে, তাহলে আমরা এইচকে লিখতে পারি F2 বাই এফ নট, ঠিক আছে। এইচের মান আমরা জানি, F2 হচ্ছে 6×10⁻15 - 3×10⁻15, অর্থাৎ কম্পাঙ্কের যে পার্থক্যটা সেটা নিলাম, এটা যদি গুণ করে দেই তাহলে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে, অ্যান্ড দ্যাট ইজ 1.98 × 10⁻18 জুল, ঠিক আছে। সেটা কিন্তু সূত্র বসালে হয়ে গেল। এখন পরের ম্যাটটা দেখো, বি আর সি বিন্দুতে নিবৃত্তি বিভবের যে পার্থক্য সেটা বের করতে বলা হয়েছে। আমি একটা কথা বলছিলাম যে কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক কিংবা কার্যপেক্ষক এটা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে বি আর সি বিন্দুর জন্য আমরা নতুন কিন্তু কম্পাঙ্ক পাইতেছি, আর সেটা হচ্ছে আপাতিত কম্পাঙ্ক, অর্থাৎ এটার কারণে আমাদের যে ই এর মানটা, শক্তিটা সেটা চেঞ্জ হবে, বাট কার্যপেক্ষক কিন্তু দুইটার জন্যই সেম। এটা আমাদের কিন্তু জাস্ট নিবৃত্তি বিভাগে পার্থক্যটা বের করতে বলা হয়েছে। সো আমরা জানি কি ই ইকালস টু কার্যপেক্ষক প্লাস ই ইন্টু ভি নট। হ্যাঁ, এটা যদি একটু মডিফাই করি তাহলে ভি নট ইকালস টু আসবে কি ই মাইনাস কার্যপেক্ষক বাই ই, ঠিক আছে। অ্যান্ড ই মানেটা কি, ই মানে কিন্তু আমরা এইচএফ লিখতে পারি মাইনাস কার্যপেক্ষক বাই ই, ঠিক আছে। তার মানে কিন্তু আমরা ভি ইকালস টু ডিরেক্ট এটা লিখতে পারতেছি ভি নট ইকালস টু। ওকে, সো নিবৃত্তি বিভব পি এর জন্য আগে বের করি, ঠিক আছে। পি এর জন্য দেখো কী লাগবে, এইচ লাগবে, এইচ এর মানটা আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, অ্যান্ড এফ লাগবে। বি বিন্দুতে এফ কত, বি বিন্দুতে এফ কিন্তু কত 6×10⁻15 মাইনাস কার্যপেক্ষক কিন্তু আমরা জানি 3×10⁵ কার্যপেক্ষক। ওকে, কার্যপেক্ষক হচ্ছে এইচ। আচ্ছা, কার্যপেক্ষক কি এইচ এফ নট, এফ নটের মানটা কিন্তু আমরা জানি যে সূচন কম্পাঙ্ক, সেটা কিন্তু আগেই আসছিল এটা, তাহলে আমরা কিন্তু এইচটাকে ডিরেক্ট কমন করে নিলে 3×10⁻15 লিখতে পারি বাই ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6×10⁻19। এটার মান যদি আমরা সলভ করে দিই তাহলে একটা মান আসবে, এই মানটা আমি লিখতেছি না, আশা করছি তোমরা ক্যালকুলেটার বের করে নিতে পারবা। অ্যান্ড সি বিন্দুতে সেমভাবে এইচ বাইরে নিলাম, এই যদি বাইরে নিই তাহলে যে এফ মানে সি বিন্দুতে যে কম্পাঙ্ক সেটা আসবে কত 9×10⁻15, 9×10⁻15। অ্যান্ড আগের যে সূচন কম্পাঙ্ক সেটা চেঞ্জ হবে না, সেটা 3×10⁻15 এটাই থাকবে বাই 1.6×10⁻19। ওকে, সো এটা যদি আমরা টেল অফ ভি বের করি, এই দুটো বিয়োগ করে দিই তাহলে আমার এখানে অ্যান্সারটা লেখা আছে, সো তোমরা একটু করে দেখবা। অ্যান্ড অ্যান্সারটা আমি যদি ভুল না করি তাহলে আসবে হচ্ছে 4.42 ভোল্ট। ওকে, এবারটা আমি আরেকটু রিকল করি যে পরেরটা বড় নাম্বারে যে পি আর সি বিন্দুতে আমাদের কী বলা আছে, নিবৃত্তি বিভাগের যে পার্থক্য সেটা আমাদের বলা হয়েছে। বি বিন্দুতে আমাদের কম্পাঙ্ক আছে, সি বিন্দুতে কম্পাঙ্ক আছে, বাট সূচন কম্পাঙ্ক যেটা সেটা কিন্তু বি আর সি দুটার জন্য সেম। এর জন্য আমরা কী করলাম, সূত্রটাকে একটু মডিফাই করে যে নিবৃত্তি বিভব যে সেটাকে আমরা একটা টার্মে লিখলাম, অ্যান্ড এইচটাকে বাইরে সরিয়ে নিয়ে ওই যে সূচন কম্পাঙ্ক অ্যান্ড আপাতিত কম্পাঙ্কর যে পার্থক্য সেটা ব্র্যাকেটের ভিতরে দিলাম, অ্যান্ড নিজে ইলেকট্রনের চার্জটা ভাগ করে দিলাম, তাহলে কিন্তু ভি অফ বি নট বি অ্যান্ড ভি নট সি পাইলাম, অ্যান্ড দুটো বিয়োগ করলে এই অ্যান্সারটা পাইলাম। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এর পরের ম্যাথটা
হ্যাঁ, পরমাণটা কি দেখো, এ ও বি বিন্দু দুটো ধাতব পাত আছে। ওকে, সো পাত দুটির কার্যাপেক্ষক ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি, অর্থাৎ কী বলা হয়েছে, কার্যাপেক্ষকটা বলে দেওয়া আছে, আলোর উৎসের কম্পাঙ্ক বলে দেওয়া আছে। ওকে, মানে এ আর বি দুটা পাত যে আছে সেখানে কার্যাপেক্ষক আর আপাতিত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বলে দেওয়া আছে। বি পাতের জন্য সূচক কম্পাঙ্ক কত, বি পাতের জন্য, আচ্ছা বি এর জন্য কি আমার কার্যাপেক্ষক বলে দেওয়া আছে, ডাব্লিউ বি এর মান কত 2, তাহলে এটা ইকাস টু কত এইচ এফ নট, তাহলে এইচ ইকাস টু কত কার্যাপেক্ষক বাই এফ নট, সরি তাহলে এফ নট ইকাস টু কত কার্যাপেক্ষক বাই এইচ, কার্যাপেক্ষকের মান বলে দেওয়া আছে কত 2 ভোল্ট ইলেকট্রোভোল্ট, তাহলে 1.6 ইন্টু 10⁻19 বাই আমাদের কি এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, এটা বসে দিলে আমাদের মানটা আসবে জাস্ট 4.83 ইন্টু 10⁻14, এত অবশ্যই হার্জ। গ নাম্বারটা শেষ, জাস্ট ছোটো বসালে হলো। এখন বড় গ নাম্বারে কি, উদ্দীপকে এ এবং বি উভয় পাতে ফটোতড়িৎ ক্রিয়া সম্ভব কি না। ওকে, ফটোতড়িৎ ক্রিয়া সম্ভব কি না এটা আমরা বুঝবো কীভাবে, দেখো এটা বোঝার একটা ওয়েই আছে। দেখো যে কার্যাপেক্ষক বলে দেওয়া আছে, আবার যে তরঙ্গ দৈর্ঘ্য আপাতিত সেটাই বলে দেওয়া আছে। আমরা যদি ওই কার্যাপেক্ষকের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা তুলনা দিতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো, অর্থাৎ কার্যাপেক্ষক থেকে যদি আমরা আপাতিত তরঙ্গ দৈর্ঘ্য সেটা বের করি অ্যান্ড ওই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি তুলনা করি তাহলেই কিন্তু আমরা পারবো। কীভাবে পারবো, দেখো আমি একটু আগে বলছিলাম, দেখো এই যে বলছিলাম ল্যামডার সাথে কম্পাঙ্কের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এখন সূচক কম্পাঙ্কটা কী ছিল, যে সর্বনিম্ন এই কম্পাঙ্কের জন্য ফটোতড়িৎ ক্রিয়া হইতেছিল। ওকে, তার মানে একটা সূচক কম্পাঙ্ক দেওয়া থাকলে তার থেকে কম কম্পাঙ্কের যদি আলো থাকে তাহলে আমাদের কিন্তু ফটোতড়িৎ ক্রিয়া হবে না। এখন ল্যামডা যেহেতু এফের উল্টা, তাই ল্যামডার মানটা যদি আমাদের কি, ল্যামডার মানটা যদি আমাদের বড় হয়, অর্থাৎ যে নতুন যে আমরা ল্যামডাটা পাবো সেটা যদি সূচক তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের যে তরঙ্গে যে মানে ফটোতড়িৎ ক্রিয়া যেটা আছে এটা কিন্তু আমরা পাবো। আশা করছি আমি বোঝাতে পারছি, এটা ম্যাথটা করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমাদের বলা আছে কি, দেখো কার্যাপেক্ষক যেটা আছে, কার্যাপেক্ষক অফ এ, এটা আমরা লিখতে পারি কি এইচ অফ এফ নট, আবার লিখতে পারি কি এইচ সি বাই ল্যামডা নট এ, তাহলে ল্যামডা নট এটা কত এইচ সি বাই ল্যামডা এ অ্যান্ড এইচ সি বাই ফাই এ, অ্যান্ড ফাই এর মানটা কত আমাদের 2.1 ভোল্ট ইলেকট্রোভোল্ট, অ্যান্ড এই মানটা যদি আমরা বসিয়ে দিই একদম, তাহলে ল্যামডার মানটা আসবে কত 95916 আমস্ট্রং, ঠিক আছে। এখন সূচক তরঙ্গ দৈর্ঘ্য এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 5916, বাট আপাতিত আলো ল্যামডা এ যেটা আছে সেটা আমাদের বলে দেওয়া আছে কত 6800 আমস্ট্রং। এখন আমরা যে সূচক তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম সেটা আমাদের যে আপাতিত যে তরঙ্গ দৈর্ঘ্য বা আলোক উৎস থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল সেটার থেকেও কম, তাহলে কিন্তু ফটোতড়িৎ ক্রিয়া হবে, ফটোতড়িৎ ক্রিয়া কিন্তু হবে না, কারণ আপাতিত রশ্মি যেটা হয়েছে আমাদের তার থেকে সূচনই কম, আর আমরা জানি কি এফ আর সি এর একটা বিপরীত সম্পর্ক, তাই এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে ফটোতড়িৎ ক্রিয়া সেটা আমাদের হবে না। ওকে, এখন আমরা যদি ল্যামডা নট অফ বি বের করি তাহলে এই সি বাই কার্যাপেক্ষক বি, অ্যান্ড এই মানগুলো যদি বসে দিই তাহলে পাবো হচ্ছে 6211 আমস্ট্রং। এখন দেখো বি এর ক্ষেত্রে আমাদের সূচক
কম্পাঙ্ক যেটা পাইলাম, শোষণ তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম কত, 6211। আর আপাতিত হয়েছে মাত্র বিয়ের ক্ষেত্রে দেখো কত, 5500। তাহলে কার্যাপেক্ষ এখানে দেখো, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য সেটা আপাতিত তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও বেশি। তার মানে আপাতিত তরঙ্গ দৈর্ঘ্য থেকে যেহেতু সূচন তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর সি আর এফের মধ্যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। আশা করছি আমরা বোঝাতে পারছি। আমি যদি শর্টলি যদি আবার বলি যে আমরা সি আর এফের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক পাই, অর্থাৎ এফের ক্ষেত্রে আমরা যে কল্পনাগুলো করব, সি এর ক্ষেত্রে জাস্ট উল্টাগুলো করব। তাহলে এখানে আমরা ল্যামডা নট এ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য যেটা পাইলাম সেটা আপাতিত তরঙ্গ থেকেও কম, অর্থাৎ আপাতিত তরঙ্গ যেটা বেশি ছিল আর এখানে সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয়ে গেছে। তাহলে অবশ্যই আমাদের ফটোতড়িৎ ক্রিয়া হবে না। বাট পরবর্তীতে দেখলাম যে আপাতিত তরঙ্গ দৈর্ঘ্য 5500, বাট সূচন তরঙ্গ দৈর্ঘ্য বিয়ের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি। যেহেতু সূচন তরঙ্গ দৈর্ঘ্য এখানে বেশি হয়েছে আর সি আর এফের মধ্যে যেহেতু বিপরীত একটা সম্পর্ক, তাই এখানে অবশ্যই ফটোতড়িৎ ক্রিয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরের ম্যাথগুলো যাব। অ্যান্ড এই ম্যাথগুলো আমাদের রিসেন্ট বোর্ডের যে ম্যাথ সেগুলো, এই ম্যাথগুলো আমি চাইবো যে তোমরা নিজে নিজে বাসায় করো। অ্যান্ড আমি একটু হিংস দেওয়া ট্রাই করবো, ঠিক আছে? সো পটাশিয়ামের কার্যাপেক্ষক বলে দেওয়া আছে আমাদের 2 ইলেকট্রোভোল্ট, ওকে। অ্যান্ড এত তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলোক রশ্মি পটাশিয়াম ধাতুর উপর আপাতিত হলে ইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে ধাতুর উপর এত এত তরঙ্গ দৈর্ঘ্য লাল আলো আপতিত হয়ে থাকে। ক চলে গেলে গ নম্বরে বলা হয়েছে ফটোতড়িৎ ক্রিয়ার ইলেকট্রনের ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত সেটা বের করতে বলা হয়েছে, ওকে। এখানে কিন্তু আমরা সেই আগের সূত্রটা ফালিয়ে দেবো যে ই ইকাস টু ল্যামডা প্লাস সর্বোচ্চ গতিশক্তি চাইছে, অর্থাৎ এটা হচ্ছে ই কে। এখানে ই ইকাস টু বসাবো হচ্ছে এসি বাই ল্যামডা ইকাস টু নট প্লাস ই কে। এখান থেকে আমরা ই কের মানটা বের করে ফেলবো, ওকে। আমি জাস্ট হিন্টসগুলো দিয়ে দিলাম গ নাম্বারের জন্য। অ্যান্ড বড় গ নাম্বারে দেখো তোমাদের কি উদ্দীপকের দৃশ্যমান আলো দুটির মধ্যে কোন আলোর জন্য নিবৃত্তি বিভব বেশি। আচ্ছা, নিবৃত্তি বিভব কোনটার বেশি এটাও কিন্তু আমাদের আগের কনসেপ্টিভ। এই যে এই সূত্রটা না, এই সূত্রটা বের করে এই সূত্রটা দিয়েও এইটা সলভ করা যাবে। দেখো নতুন ক্ষেত্রে জাস্ট কি তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে, বাট কার্যাপেক্ষ যেটা আছে সেটা কিন্তু সেম থাকবে। তাহলে আমরা ই ইকাস টু কার্যাপেক্ষ প্লাস ই ইন্টু ভি নট পাবো। এটা এসি বাই ল্যামডা দিব, কারণ ল্যামডাটা চেঞ্জ হবে। কার্যাপেক্ষ কিন্তু আমার আগেরটাই থাকবে, প্লাস ই ইন্টু ভি নট। এই ভি নটটা যে আছে না নিবৃত্তি বিভব, এটা জাস্ট চেঞ্জ হবে, আর এই ল্যামডাটা এটা জাস্ট চেঞ্জ হবে, আর সব সেম থাকবে। আশা করছি তোমরা এটা করতে পারবা, ওকে। পরের ম্যাথটা এটাও কিন্তু সেম ধরনের ম্যাথ, যে ধাতু নিঃসরণের কত প্রয়োজনীয় কত আমাদের ধাতুর যে তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, অ্যান্ড এত রঙের ভরা হলো কাল দীর্ঘায়ন কত, এটা কত, ধাতুর কার্যাপেক্ষক কত, ওকে। কার্যাপেক্ষক কত তোমরা বের করতে পারবে আশা করছি। নিশ্চিত হলাম করে কোনটির বেগ বেশি, সেম, অর্থাৎ যে ই ইকাস টু এত প্লাস হাফ এম ভি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করেই করতে হবে। আশা করছি তোমরা এটা বাসায় ট্রাই করবা, অ্যান্ড জাস্ট এই সূত্রটা ইউজ করবা, অ্যান্ড একটু মাথায় বুদ্ধি খাটাবা, এবার যে পেরে যাবা, ঠিক আছে? সো ইনশাআল্লাহ পারবা এটা, ওকে। সো এটাই ছিল আমাদের আজকের এই অধ্যায় থেকে। সো স্ক্রিনে দেখো লেখা আছে বেস্ট অফ লাক। সো আশা করছি যে এই অধ্যায় থেকে তোমাদের যে জিজ্ঞাসাগুলো বা তোমাদের সমস্যাগুলো সেটা সলভ হয়ে গেছে। এখানে আমি টাইপ ওয়াইজ কিছু ম্যাথগুলোকে ভাগ করার ট্রাই করছি, অ্যান্ড বেশিরভাগ ম্যাথগুলো আমি কভার করার ট্রাই করছি। এখানে কোনো টাইপ আশা করছি বাদ যায় নাই। তাও তোমাদের এখন কাজ হবে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো একদম ফাটিয়ে সলভ করে ফেলা, ঠিক আছে? ভিডিওটা আমার লং হয়ে গেছে হয়তো বা অনেকটা, বাট এই ক্লাসটা করার পর এই ক্লাসটা যদি পুরোটা বুঝো, আশা করছি বোর্ড এক্সামে তোমরা ঠিকবে না ইনশাল্লাহ। বোর্ড এক্সামে আর কি এই টাইপের বাইরে আসবে না। যদি এর থেকে কঠিন কমপ্লেক্স করে আসলে এটা কেউই পারবে না, অ্যান্ড তোমার কাছে অপশন থাকবে অন্যগুলো অ্যান্সার করার। সো এই অধ্যায়টা আসলে অনেকটাই সোজা ছিল, অ্যান্ড আমি আশা করবো যে এই অধ্যায় থেকে তোমরা আসলে অ্যান্সার করতে পারবা। অ্যান্ড আমার ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ আমরা অন্য যে বাকি অধ্যায়গুলো আছে, বাকি সাবজেক্টগুলো আছে, সেখানেও এই ধরনের ক্লাসগুলোতে ট্রাই করব। সো সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাদের সাথেই থাকবা।
ধন্যবাদ তোমাদের সবাইকে।